নমস্কার বন্ধুরা, চারধাম সিরিজের আরেকটি পর্বের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ সকাল সকাল রেডি হয়ে আমরা টিফিন করে নিলাম পুরি সবজি দিয়ে। আমাদের আজ বদ্রীনাথ ও মানাগ্রাম যাবার কথা, তারপর যোশীমঠও যেতে হবে। আমাদের হোটেলটি একদম পাহাড়ের খাঁজে অবস্থিত। পেছন থেকে পুরো পর্বতশ্রেণী দেখতে পাওয়া যাচ্ছে। ভীষণ সুন্দর ভিউ এখান থেকে। সত্যি এখানে বসে প্রকৃতি দেখতে দেখতেই সময় চলে যাবে। উত্তরাখণ্ডে পাহাড়ের মাঝে এরকম ছোট ছোট গ্রাম শহর অনেক রয়েছে। আমরা আর দেরি করব না, সবকটা গাড়ির যাত্রীরাই রেডি হয়ে গেছে। অনেকটা দূরত্বই পাড়ি দিতে হবে আজকে আমাদের। পিপলকোটি থেকে বদ্রীনাথের দূরত্ব সড়কপথে প্রায় 75 থেকে 79 কিলোমিটার। গাড়ি বা বাসে এই দূরত্ব অতিক্রম করতে সাধারণত 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। পিপলকোটি হল বদ্রীনাথ যাত্রার একটি জনপ্রিয় ও সুন্দর স্টপ ওভার। এই রুটটি NH-58 এর মাধ্যমে সংযুক্ত এবং এখান থেকে বদ্রীনাথ যাওয়ার রাস্তাটি পাহাড়ি ও মনোরম। আমরা সব গাড়ির সামনে চলে এলাম। এবারে গাড়ি ছাড়বার সময় হয়ে গেছে। যত তাড়াতাড়ি বেরোতে পারবো আমরা, সেভাবে বদ্রীনাথও পৌঁছে যাব ভালোভাবে। আমাদের পিপলকোটির হোটেলটি প্রকৃতির মাঝে অবস্থিত বলা যায়। পিপলকোটি থেকে বদ্রীনাথের সঠিক দূরত্ব হলো প্রায় 74 থেকে 81 কিলোমিটার। ভ্রমণের সময় 2.5 থেকে 3 ঘন্টা। পিপলকোটি থেকে ট্যাক্সি বা বাসে করেও বদ্রীনাথ পৌঁছানো যায়। অনলাইনে বাসের টিকিট বুকিংয়েরও ব্যবস্থা আছে। আমরাও রওনা দিয়ে দিয়েছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আজ আকাশে মেঘ কম দেখছি, রোদও উঠেছে। পাহাড় শ্রেণীগুলি ভালো মতো দেখতে পাচ্ছি। চামোলি জেলার মধ্যে এলাকাগুলি অন্তর্ভুক্ত। চামোলি জেলা উত্তরাখণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা। এটি উত্তরে তিব্বত অঞ্চল, উত্তরাখণ্ডের পিথোরগড় এবং বাগম্বর জেলা দ্বারা পূর্বে দক্ষিণে আলমোড়া, দক্ষিণ পশ্চিমে গাড়োয়াল, পশ্চিমে রুদ্রপ্রয়াগ এবং উত্তর পশ্চিমে উত্তরকাশী জেলা দ্বারা সীমাবদ্ধ। জেলার প্রশাসনিক সদর দপ্তরটি গোপেশ্বর। চামোলিতে তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য রয়েছে বদ্রীনাথ, হেমকুণ্ড সাহেব, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও আওলি। চামোলি চিপকো আন্দোলনের জন্মস্থানও। চামোলির প্রাকৃতিক দর্শন তাকে সবচেয়ে দর্শনীয় বলে প্রমাণিত করেছে। জেলাটির ভোটিয়ারা জাতিগত গোষ্ঠী দ্বারা হিন্দু ধর্মকে অনুসরণ করে। চামোলি জেলার অন্তর্ভুক্ত অঞ্চলটি 1960 সাল পর্যন্ত কুমায়ুনের পেট্রি গাড়োয়াল জেলার একটি অংশ গঠন করে। এটি হিমালয় পর্বতমালার 3টি বিভাগের একটিতে গাড়োয়ালের উত্তর পূর্বাঞ্চলীয় কোণে অবস্থিত এবং প্রাচীনতম বই যেমন বাহিরগিরিতে বর্ণিত কেন্দ্রীয় বা মধ্য হিমালয়ে তুষারময় সীমানায় অবস্থিত। চামোলি জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী এবং তাদের উপনদী দ্বারা আড়াআড়িভাবে বিভক্ত। অলকানন্দা 229 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দেবপ্রয়াগ ভাগীরথীর সাথে মিলিত হওয়ার আগে এবং গঙ্গা গঠিত হবার পূর্বে এটি প্রধান নদী। অলকানন্দা বালাকোন শিখরের নিচে 3641 মিটার উচ্চতায় চৌখাম্বা পূর্বাঞ্চলীয় ঢালগুলি বদ্রীনাথ
শিখর এবং তার পার্শ্ববর্তী শিখর থেকে উত্থিত। এই শিখরসমূহ পশ্চিমে গঙ্গোত্রী গ্রুপ হিমবাহকে পৃথক করে। অলকানন্দা উপত্যকার প্রধান অংশ চামোলি জেলায় পড়ে। তার উৎস থেকে হালাং পর্যন্ত, যা 58 কিলোমিটার, উপত্যকা উচ্চ অলকানন্দা উপত্যকা হিসেবে গণ্য করা হয়। এলাকাটির অবশিষ্ট অংশ নিম্নমুখী অলকানন্দা উপত্যকা নামে পরিচিত। তার উৎস থেকে প্রবাহিত হবার সময় নদীটি অলকাপুরী পর্বতের ঢালগুলির মধ্যে একটি সংকীর্ণ গিরিখাত দিয়ে প্রবাহিত হয়, যা থেকে তার নামটি হয়। গতিপথ বরাবর এর সমস্ত উপনদী এতে নিঃসৃত হয়। আমরা যোশীমঠ হয়ে বদ্রীনাথ পৌঁছব। তবে সর্বপ্রথম বদ্রীনাথ দর্শন করব আমরা। উত্তরাখণ্ডের চামোলি জেলায় 1875 মিটার উচ্চতায় অবস্থিত যোশীমঠ হল বদ্রীনাথের প্রবেশদ্বার এবং আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত প্রধান মঠগুলির একটি। ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে অবস্থিত এই শহরটিতে সাম্প্রতিক ব্যাপক ভূমিধস ও ফাটল দেখা দেওয়ায় এলাকাটি ব্যাপক আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত মঠ ছাড়াও ভগবান বিষ্ণুর অবতার নরসিংহ মন্দির এবং শঙ্করাচার্যের ধ্যান গুহা রয়েছে। বদ্রীনাথ যাওয়ার মূল যাত্রাপথ এখান থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত আউলি ভারতের অন্যতম সেরা স্কিইং রিসর্ট ও অ্যাডভেঞ্চার স্পট। ভূতাত্ত্বিক কারণে এবং অতিরিক্ত নির্মাণের ফলে স্থানীয় প্রশাসন বেশ কিছু বিপজ্জনক বাড়ি ভেঙে ফেলতে বাধ্য হয় এবং এই অঞ্চলটিকে নো কনস্ট্রাকশন জোন বলে ঘোষণা করা হয়। যোশীমঠে প্রচুর হোটেল ও বাড়িঘর দেখতে পাচ্ছি রয়েছে। যোশীমঠ, যা জ্যোতি মঠ নামেও পরিচিত। আমাদের বাম পাশে নরসিংহ মন্দির দেখতে পাচ্ছি। উত্তরাখণ্ডের চামোলি জেলার একটি শহর এবং পৌরসভা। 6150 ফুট বা 1875 মিটার উচ্চতায় অবস্থিত এটি বেশ কয়েকটি হিমালয় পর্বত আরোহণ অভিযান, ট্রেকিং পথ এবং বদ্রীনাথের মতো তীর্থক্ষেত্রের প্রবেশদ্বার। এটি 4টি প্রধান পীঠের মধ্যে একটির আবাসস্থল, যা ঐতিহ্য অনুসারে আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত বলে বিশ্বাস করা হয়।
2021 সালের 7ই ফেব্রুয়ারি থেকে এলাকাটি 2021 সালের উত্তরাখণ্ডের বন্যা এবং তার পরবর্তী প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটি চলমান শৈলশিরার ভার ভৌগোলিক অবস্থানের কারণে শহরটি ডুবে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। খ্রিস্টীয় 7ম থেকে 11শো শতাব্দীর মধ্যে কাতিউরি রাজারা কুমায়ুনের বেজনাথ উপত্যকায় তাদের রাজধানী থেকে বিভিন্ন বিস্তৃত জুড়ে শাসন করতেন। কাতাউরি রাজবংশ বসুদেব কাতাউরি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যোশীমঠের প্রাচীন বাসদেও মন্দিরটি বসুদেবের বলে মনে করা হয়। বসুদেব প্রথমে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু পরে ব্রাহ্মণ্য প্রথা অনুসরণ করেন এবং সাধারণভাবে কাতাউরি রাজাদের ব্রাহ্মণ্য প্রথার জন্য কখনো আদি শঙ্করের একটি জোরালো অভিজ্ঞানকে দায়ী করা হয়। কাহিনী অনুসারে রাজা বসুদেব ছিলেন নরসিংহের ভক্ত। একদিন তিনি শিকারে গিয়েছিলেন এবং ভগবান নরসিংহ ছদ্মবেশে তার বাড়ি এসেছিলেন। তার স্ত্রী দেবতাকে খাবার নিবেদন করেন। খাবার খাওয়ার পর দেবতা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে রাজার ঘরে যান। শিকার থেকে ফিরে এসে রাজা তার বিছানায় একজন মানুষকে ঘুমন্ত দেখে ক্রুদ্ধ হন। তিনি তার তরোয়াল দিয়ে দেবতার বাম হাত কেটে দেন। রক্তের পরিবর্তে ক্ষতস্থান থেকে দুধ বেরোতে শুরু করে। এই দৃশ্য দেখে রাজা বুঝতে পারেন যে ছদ্মবেশী ব্যক্তিটি কোনো সাধারণ মানুষ নন। তিনি দেবতার কাছে ক্ষমা চান। দেবতা বলেন যে তিনি তার রাজ্য নিয়ে খুশি ছিলেন বলেই এসেছিলেন, কিন্তু এই ঘটনার পর তিনি রাজাকে বেজনাথ চলে যাবার অভিশাপ দেন। এই ক্ষতের কারণে মন্দিরের মূর্তিরও বাম হাত দুর্বল থাকবে। যখন মূর্তির বাম হাত খসে পড়বে তখনই তার রাজবংশের অবসান ঘটবে। খ্রিস্টীয় 11শ শতাব্দীতে কাতাউরি রাজারা পানোয়ার রাজবংশ দ্বারা উৎখাত হন। আমরা বদ্রীনাথের পথে এগিয়ে চলেছি। রাস্তার চরিত্র বদলে গেছে অনেক দেখছি। ভীষণ খাড়াই ও দুর্গম এই পথ। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অলকানন্দা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ হিন্দু ধর্মের একটি প্রধান তীর্থক্ষেত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে 3139 মিটার উচ্চতায় অবস্থিত এই পবিত্র স্থানটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এবং এটি বিখ্যাত চারধাম ও ছোট চারধাম তীর্থের অন্যতম। তীব্র শীতের কারণে প্রতি বছর মে থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত মোট 6 মাস বদ্রীনাথ মন্দির খোলা থাকে।
শীতকালে এর দরজা বন্ধ থাকে এবং পুজো যোশীমঠে নরসিংহ মন্দিরে স্থানান্তরিত হয়। মূল মন্দিরটি প্রায় 50 ফুট উঁচু এবং এর চূড়া স্বর্ণখচিত। এখানে ভগবান বিষ্ণুর 1 মিটার উঁচু কালো পাথরের মূর্তি রয়েছে। মন্দিরের কাছেই অবস্থিত তপ্তকুণ্ড নামক একটি প্রাকৃতিক উষ্ণ জলে প্রস্রবণ আছে, যেখানে পুণ্যার্থীরা স্নান করেন। বদ্রীনাথ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত মানা ভারতের শেষ গ্রাম। মানা গ্রামের কাছে অবস্থিত বসুধারা জলপ্রপাত একটি দর্শনীয় স্থান। বদ্রীনাথের ঠিক পেছনে অবস্থিত বরফে ঢাকা নীলকণ্ঠ শৃঙ্গ, যা গাড়োয়ালের রানী নামেও পরিচিত। আমরা প্রায় চলেই এসেছি বদ্রীনাথে। পথে চোখে পড়ল কিছু হোটেলও আছে রাস্তার পাশে। বদ্রীনাথ মন্দির হলো উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরের অপর নাম বদ্রীনারায়ণ মন্দির। এটি হিন্দু দেবতা বিষ্ণুর মন্দির। বদ্রীনাথ শহরও বদ্রীনারায়ণ মন্দির চারধাম ও ছোট চারধাম নামে পরিচিত তীর্থগুলির অন্যতম। বদ্রীনাথ মন্দির দিব্যদেশম নামে পরিচিত 108টি বৈষ্ণব তীর্থেরও একটি। প্রতি বছর এপ্রিল মাসের শেষ ভাগ থেকে নভেম্বর মাসের প্রথম ভাগ পর্যন্ত 6 মাস এই মন্দিরটি খোলা থাকে। শীতকাল হিমালয় অঞ্চলের তীব্র প্রতিকূল আবহাওয়ার জন্য এই সময় এই মন্দির বন্ধ রাখা হয়। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গাড়োয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3133 মিটার বা 10,279 ফুট উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। বদ্রীনাথ ভারতের জনপ্রিয় তীর্থগুলির একটি। এই মন্দিরের প্রধান দেবতা বিষ্ণু বদ্রীনারায়ণ নামে পরিচিত হন। বদ্রীনারায়ণের 1 মিটার উচ্চতার বিগ্রহটি কোষ্ঠী পাথরের নির্মিত। হিন্দুরা বিশ্বাস করেন এটি বিষ্ণুর 8টি স্বয়ংক্ষেত্র স্বয়ং নির্মিত বিগ্রহের একটি। বদ্রীনাথ মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবটি হল মাতামূর্তি কামেলা। গঙ্গার পৃথিবীতে অবতরণকে স্মরণ করে এই উৎসব পালন করা হয়। বদ্রীনাথ মন্দিরটি উত্তর ভারতে অবস্থিত হলেও এই মন্দিরের প্রধান পুরোহিত দক্ষিণ ভারতের কেরল রাজ্যের নাম্বুদিরি ব্রাহ্মণ গোষ্ঠীর মধ্যে থেকে নির্বাচিত হন। বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির কমিটির সদস্য রাজ্য সরকারের প্রশাসকদের দ্বারা মনোনীত হন। এই বোর্ডে 17 জন সদস্য আছেন। উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় গাড়োয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে বদ্রীনাথ মন্দিরটি অবস্থিত। এই পার্বত্য অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3133 মিটার বা 10,279 ফুট উচ্চতায় অবস্থিত। মন্দিরের উল্টো দিকে নর পর্বত অবস্থিত, অন্যদিকে নীলকণ্ঠ শৃঙ্গের পেছনে নারায়ণ পর্বত অবস্থিত।
মন্দিরটি 3টি অংশে বিভক্ত: গর্ভগৃহ, দর্শন মণ্ডপ ও সভা মণ্ডপ। গর্ভগৃহের ছাদটি শঙ্কু আকৃতি বিশিষ্ট। এটি প্রায় 15 মিটার বা 49 ফুটের। মাথায় সোনার গিলিট করা ছাদযুক্ত একটি ছোট গম্বুজ রয়েছে। মন্দিরের সম্মুখ ভাগটি পাথরের তৈরি। এখানে খিলান আকৃতির জানলা দেখা যায়। প্রধান প্রবেশপথটিও একটি সুউচ্চ খিলান আকৃতির দরজা। একটি চওড়া সিঁড়ি বেয়ে এই দরজার কাছে পৌঁছতে হয়। প্রধান প্রবেশদ্বার পার হলেই একটি বৃহদাকার ও স্তম্ভযুক্ত মণ্ডপে উপস্থিত হতে হয়। এটি পার হলে মন্দিরের মূল গর্ভগৃহে যাওয়া যায়। উক্ত মণ্ডপে স্তম্ভগুলি ও দেওয়ালগুলি সূক্ষ্ম কারুকার্যে চিহ্নিত। গর্ভগৃহে বদ্রীনাথের 1 মিটার বা 3.3 ফুট উচ্চতার শালিগ্রাম বা কোষ্ঠী পাথর বিগ্রহটি একটি বদ্রী গাছের তলায় সোনার চাঁদোয়ার নিচে রাখা আছে। বদ্রীনারায়ণের মূর্তির ওপরে 2 হাত উত্তোলিত অবস্থায় শঙ্খ ও চক্র ধরে আছে এবং নিচে 2টি হাত যোগমুদ্রায় উপবিষ্ট মূর্তির কোলের ওপর ন্যস্ত অবস্থায় রয়েছে। গর্ভগৃহে উদ্ভব নরনারায়ণ ঋষির মূর্তি আছে। মন্দিরের চারপাশে 15টি মূর্তি পুজো হয়। এর মধ্যে রয়েছে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, নারায়ণের বাহন গরুড় ও নবদুর্গার মূর্তি। এছাড়াও মন্দিরে লক্ষ্মী, নৃসিংহ এবং আদি শঙ্করাচার্যের মন্দির রয়েছে। মন্দিরের সকল মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। মন্দিরের ঠিক নিচে তপ্তকুণ্ড নামে একটি উষ্ণ গন্ধক প্রস্রবণ রয়েছে। এটির ঔষধি গুণ আছে বলে মনে করা হয়। অনেক তীর্থযাত্রী মনে করেন মন্দিরে যাওয়ার আগে এই কুণ্ডে স্নান করা আবশ্যক। এই প্রস্রবণে বার্ষিক গড় তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াস বা 131 ডিগ্রি ফারেনহাইট থাকে। আবার প্রস্রবণের বাইরে এই অঞ্চলে বার্ষিক গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। মন্দিরে 2টি জলাধারের নাম নারদকুণ্ড এবং সূর্যকুণ্ড। আমরা এসে পৌঁছেছি মানা গ্রামে। এটি ভারতের দিক থেকে শেষ গ্রাম বলে জানা যায়। রাস্তার পাশে অনেক খাবারের দোকান দেখছি রয়েছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত মানা হলো ভারতের শেষ গ্রাম। বদ্রীনাথ মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে 3200 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামে রয়েছে ব্যাসগুহা, ভীমপুল এবং সরস্বতী নদীর উৎপত্তিস্থল। এটি মহাভারতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানা গ্রামটি হিন্দু পৌরাণিক কাহিনী এবং অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বদ্রীনাথ দর্শনে আসা তীর্থযাত্রীদের জন্য এটি একটি প্রধান আকর্ষণ। এখানে দেখার মতো স্থানগুলি হল ব্যাসগুহা। বিশ্বাস করা হয় এখানে মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। ভীমপুল সরস্বতী নদীর ওপর অবস্থিত একটি পাথরের প্রাকৃতিক পুল। বলা হয় পাণ্ডবরা যখন স্বর্গে যাচ্ছিলেন তখন নদী পার হবার জন্য ভীম এই পাথরটি ফেলেছিলেন। সরস্বতী নদী একমাত্র এই গ্রামেই এই নদীর দৃশ্যমান উৎস দেখা যায়, যা পরবর্তীতে অলকানন্দার সাথে মিশে গেছে। এছাড়াও আছে বসুধারা জলপ্রপাত, যা মানা গ্রাম থেকে প্রায় 5-6 কিলোমিটার ট্রেকিং করে এই মনোরম জলপ্রপাতে পৌঁছানো যায়। মানা গ্রামের স্থানীয় বাসিন্দারা মূলত ভুটিয়া সম্প্রদায়। এখানকার মহিলারা হাতে বোনা পশম, শাল, গালিচা এবং স্থানীয় ভেষজ চা বিক্রির জন্য বিশেষভাবে পরিচিত।
সামনেই পাণ্ডবদের মহাপ্রস্থানে চিহ্নিত করা হয়েছে মূর্তির মাধ্যমে। এটি আনুষ্ঠানিকভাবে ভারত তিব্বত সীমান্তের আগে ভারতের শেষ গ্রাম, অথবা বলা হয় ভারতের প্রথম গ্রাম, কারণ সরকার এখন প্রচলিত ধারণা বানানোর জন্য একে নতুন নামে ভৌগোলিক শেষ বিন্দু নয়, এটি এমন একটি জায়গা যেখানে প্রাচীন পৌরাণিক কাহিনী, হিমালয়ের আদিম বন্যতা এবং শান্ত অধিবাসী জীবন কোনো রকম হেঁটে ছাড়াই সহাবস্থান করে। গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,500 ফুট উচ্চতায় ভারত তিব্বত সীমান্ত থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত। কয়েক দশক ধরে গ্রামের প্রবেশদ্বারের ফলকে লেখা আছে ভারতের শেষ গ্রাম। মানার ওপারে রয়েছে মালস গিরিপথ, সেনাবাহিনীর চকি এবং তারপর তিব্বত। বিশেষ অনুমতি ছাড়া কোনো সাধারণ নাগরিক এর চেয়ে বেশি দূরে যেতে পারবে না। পরবর্তীকালে ভারত সরকার এটিকে ভারতের প্রথম গ্রাম হিসেবে প্রচার করতে শুরু করে। এই নতুন পরিচিতির উদ্দেশ্য ছিল জাতীয় গর্ব জাগিয়ে তোলা। কোনো শেষ গন্তব্য বোঝানো নয়। বেশিরভাগ মানুষ যা উপলব্ধি করেন তা হলো এটি কেবল প্রতীকী নয়, এখানে বসবাসকারী ভুটিয়া সম্প্রদায় বরাবরই ভারতীয় সাংস্কৃতিক ও ভৌগোলিক সীমান্ত ছিল। তাদের অর্ধ যাযাবর জীবনযাত্রার কারণে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তীব্র শীতের মাসগুলিতে পুরো গ্রাম চামলির নিচু অঞ্চলে নেমে আসে। যখন অঞ্চলটি ভারী তুষারপাতে অদৃশ্য হয়ে যায় এবং তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায়। ব্যাসগুহা হলো গ্রামের সবচেয়ে পবিত্র স্থান। বিশ্বাস করা হয় এটি সেই গুহা যেখানে মহর্ষি বেদব্যাস সম্পূর্ণ মহাভারত বর্ণনা করেছিলেন। গুহাটিতে পাথরে খোদাই করা একটি ছোট মন্দির রয়েছে এবং কিংবদন্তি অনুসারে এটি হাজার হাজার বছরের পুরনো হলেও ভারতের পরিবেশ সত্যি শান্ত ও ধ্যানমগ্ন। ব্যাস গুহা থেকে সামান্য হেঁটেই গণেশ গুহায় পৌঁছানো যায়, যেখানে ব্যাসের মুখে মুখে বলা কথায় ভগবান গণেশ মহাভারত লিখেছিলেন বলে বিশ্বাস করা হয়। গুহাটি ছোট, শান্ত এবং এর ভেতরে গণেশ মূর্তি রয়েছে। এখানে ব্যাস গুহার চেয়ে ভিড় কম এবং সত্যি বলতে এটি আরও বেশি শান্তিপূর্ণ। আমরা মানাগ্রাম থেকে এবার বেরিয়ে এলাম
এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যর উদ্দেশ্যে। এই মানা থেকে বদ্রীনাথের রাস্তার সৌন্দর্য অসাধারণ, মুখে বলে বোঝানো যাবে না এর সৌন্দর্য। যেতে যেতে মানা গ্রামের আরও কিছু তথ্য দিয়ে দেওয়া যাক। ভীমপুল হলো সরস্বতী নদীর ওপর এই প্রাকৃতিক পাথরের সেতুটি এমন একটি জায়গা যা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। কিংবদন্তি অনুসারে 5 পাণ্ডব ভাইয়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীম এখানে বিশাল বিশাল পাথর রেখেছিলেন, যাতে পাণ্ডবদের স্বর্গযাত্রার শেষ পর্বে দ্রৌপদী এই উত্তাল নদী পার হতে পারেন। আপনি এই পৌরাণিক কাহিনী বিশ্বাস করুন বা না করুন, পাথরগুলো বিশাল এবং নিচে জলের শক্তি সত্যি বিস্ময়কর। এই গ্রামটি পাণ্ডবদের স্বর্গরোহণী যাত্রার স্বর্গরোহণে তাদের শেষ যাত্রার বিশ্বাসযোগ্য সূচনাস্থল হিসেবেও চিহ্নিত। এখানকার প্রতিটি পাথর, প্রতিটি গুহা, প্রতিটি খরস্রোতা নদী অধিকাংশ সভ্যতার চেয়েও প্রাচীন এক কাহিনী বহন করে। মানার বাসিন্দারা ভটিয়া উপজাতির অন্তর্ভুক্ত, বিশেষত মারছা ও জাও গোত্রের। তাদের উৎস মঙ্গল উপজাতিদের থেকে এবং তাদের সংস্কৃতি তিব্বতীয় ভারতীয় ঐতিহ্যের এক স্বতন্ত্র মিশ্রণ। মাটির প্রলেপ দেওয়া দেওয়াল, স্লেটের টালি বসানো ঢালু ছাদ এবং জটিল কারুকার্য করা কাঠের জানলাযুক্ত তাদের পাথরের কুটিরগুলো পাহাড়ের ঢালে নির্মিত। বেশিরভাগ বাড়িতে একটি ছোট সবজি বাগান আছে, যেখানে আলু, পালং শাক এবং ফুলকপি চাষ করা হয়, যা কাছের বদ্রীনাথ হোটেল ও গেস্ট হাউসগুলোতে বিক্রি করা হয়। ভটিয়া পরিবারগুলোর মহিলারা অসাধারণ কারিগর। পশমের বুনন, গালিচা তৈরি, ঝুড়ি বোনা সবকিছুতেই স্থানীয়ভাবে সংগৃহীত ভেড়ার পশম ব্যবহার করা হয়। গ্রামের দোকানগুলো থেকে শাল, টুপি, মাফলার এবং হাতে বোনা গালিচা কেনা যেতে পারে। এর একটি জানার মতো ঐতিহ্য হলো শীতের জন্য বদ্রীনাথ ধাম বন্ধ হওয়ার ঠিক আগে গ্রামের মেয়েরা ভগবান বদ্রীনারায়ণকে হাতে বোনা একটি শাল নিবেদন করার বিশেষ আচারে অংশ নেয়। এটি পর্যটকদের জন্য কোনো প্রদর্শনী নয়, এটি একটি জীবন্ত প্রাণবন্ত সাংস্কৃতিক চর্চা। মে, জুন এবং সেপ্টেম্বর, অক্টোবর মাস হলো ভ্রমণের জন্য সেরা সময়। বদ্রীনাথ ধামেও একই রকম ঋতুচক্র অনুসরণ করা হয়, তাই নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মানা গ্রাম কার্যত দুর্গম থাকে। জুলাই আগস্ট মাসে যোশীমঠ বদ্রীরাম সড়কে ভূমিধসের প্রবণতা থাকে এবং সড়কটি একটানা বেশ কয়েকদিন বন্ধ থাকতে পারে। মানার কাছে কোনো বিমানবন্দর বা রেল স্টেশন নেই, পুরো যাত্রাপথটাই সড়ক পথে এবং এটি সত্যি অভিজ্ঞতার একটি অংশ। আমরা রাস্তার পাশে একটি জাগ্রত মন্দির দর্শন করে আবার এগিয়ে চললাম যোশী মঠের দিকে।
2021 সালের 7ই ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের চামোলি জেলার নন্দাদেবী হিমবাহের একটি অংশ ভেঙে পড়ে। এর ফলে ঋষি গঙ্গা ও ধলিগঙ্গা নদীতে আকস্মিক বন্যা দেখা যায়, যা অন্যান্য স্থানের মধ্যে রিণীগ্রাম, ধলিগঙ্গা বাঁধ, ঋষিগঙ্গা বাঁধ, তপোবন, বিষ্ণুগড় জলবিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত করে এবং বহু মানুষের মৃত্যু ও জীবন বিপন্ন হওয়ার কারণ হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী এই আকস্মিক বন্যায় অন্তত 31 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় এবং প্রায় 165 জন নিখোঁজ হন। কোথাও বলা হয়েছে যে নিখোঁজ শ্রমিকের সংখ্যা 150। বন্যার পর বাসিন্দারা বাড়ি ঘরে ফাটল দেখতে শুরু করে। অবশেষে একটি স্থানীয় মন্দির ধসে পড়ার পর 600টিরও বেশি বাড়ি খালি করা হয়। অবশেষে প্রায় 4400 থেকে 4600টি কাঠামোর মধ্যে 700টিরও বেশি কাঠামোতে ফাটল দেখা দেয় এবং ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তা এবং পাকা জায়গাগুলিতে ফাটল দেখা দেয়। শত শত বাসিন্দা সরে যেতে সক্ষম হয় এবং কর্তৃপক্ষ শহরের মধ্য অঞ্চলগুলিকে বিপজ্জনক, বাফার এবং সম্পূর্ণ নিরাপদ এলাকা হিসেবে শ্রেণীবদ্ধ করে। 9 জানুয়ারি 2023-এ ভাঙার কাজ শুরু হয়। আমরা শঙ্করাচার্য মঠ ঘুরে দেখেছি। এখন ছোটবেলা থেকে যোশী মঠের নাম শুনেছিলাম। আদি সব শঙ্করাচার্যের প্রতিকৃতি রয়েছে এখানে। বর্তমান শঙ্করাচার্য বসার আসনও দেখলাম। বেশ অন্যরকমের পরিবেশ এখানে। সূর্যের আলো কম এসেছে অনেক, তবু এখানে অনেকক্ষণ পর্যন্ত সূর্যালোক থাকে। অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। বেশ ভালো লাগছে এখানে আমাদের সবার। বর্তমানে প্রাচীন মঠটির অনেক পরিবর্তন করা হয়েছে। হিন্দু ধর্মে উচ্চস্থানে প্রতিষ্ঠিত এই যোশী মঠ। আমরা এবার এখান থেকে নরসিংহ মন্দির দর্শনে যাব। এটি ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারের একটি প্রাচীন মন্দির এবং যোশী মঠের প্রধান মন্দির। এখানে ভগবান নরসিংহের একটি মূর্তি রয়েছে, যা শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। স্থানীয় বিশ্বাস অনুসারে এই মূর্তির বাম হাত চুলের মতো পাতলা হয়ে গেছে। যেদিন এটি ভেঙে যাবে সেদিন বদ্রীনাথ যাওয়ার পথে অবস্থিত নরনারায়ণ পর্বতমালা একত্রিত হয়ে এক হয়ে যাবে এবং বদ্রীনাথ মন্দিরের ভগবান বদ্রীনাথ বর্তমান মন্দির থেকে অদৃশ্য হয়ে যাবেন এবং যোশীমঠ থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত ভবিষ্যৎ বদ্রীনাথ স্থানে শালগ্রাম রূপে পুনরায় আবির্ভূত হবেন। প্রতি বছর শীতকালে যখন বদ্রীনাথ মন্দির বন্ধ থাকে, তখন ভগবান বদ্রীর একটি মূর্তি নরসিংহ মন্দিরে এনে 6 মাস ধরে পুজো করা হয়। আমরা মন্দির দর্শন করে হোটেলে ফিরে এলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।